বারবার ছাত্রছাত্রীরা প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছিলেন। যে এনটিএর বিরুদ্ধে অভিযোগ, তারাই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কিভাবে তদন্ত করতে পারে? সুপ্রিম কোর্ট 1563 জনকে আবার নিট পরীক্ষায় বসতে দেওয়ার মাধ্যমে অন্তত এটা বুঝিয়ে দিয়েছে যে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্ট কেন কাউন্সেলিং প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল না? এনটিএর এই অবস্থান তাদের দুর্বলতা এবং দুর্নীতির প্রতি আপোষকামিতাকেই দেখায়। এটি একটি সিস্টেমেটিক ফ্রড। সামাজিক ন্যায়ের কথা মাথায় রেখে আদালতের এই রিনিটের অপশনটি খতিয়ে দেখা উচিত ছিল বলে আমরা মনে করি। নিট নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ে ছাত্রছাত্রীরা আদেও ন্যায় বিচার পাবেন কি? এই প্রশ্ন কেন তুলছি সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। গত 13ই জুন সুপ্রিম কোর্ট গ্রেস মার্কস পাওয়া 1563 জনকে পুনরায় নিট পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই গ্রেস মার্কস পাওয়া ছাত্রছাত্রীরা নিটে বসতে অস্বীকার করলে তাদের পুরনো মার্কস, গ্রেস মার্কস বাদ দিয়ে যে মার্কস, সেই মার্কসই ধার্য হবে। এই নতুন পরীক্ষা হবে 23শে জুন এবং তার ফল বেরোবে 30শে জুন। অন্যদিকে ছাত্রছাত্রীদের তোলা রিনিট অর্থাৎ সবার জন্য পুনরায় নিট দেওয়ার যে দাবি তোলা হয়েছিল, সুপ্রিম কোর্ট তা বাতিল করেছে। বাতিল করা হয়েছে কাউন্সিলিংয়ের উপর স্থগিতাদেশের আর্জিও। আর এই রায়েই কিন্তু উঠে যাচ্ছে প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, এই রায়ের পর বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে কিন্তু অসমাধিত থেকে যাচ্ছে। যে 1563 জনের কথা এনটিএ বলছে, সেই 1563 জনই কি গ্রেস মার্কস পেয়েছে, না সংখ্যাটা তারও বেশি? এই তথ্য তো এনটিএ দিচ্ছে। এনটিএ কে? যার বিরুদ্ধেই নাকি অভিযোগ, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার দেওয়া তথ্যকেই আদালত কেন বিশ্বাস করছে? আদালত এনটিএর দেওয়া তথ্যের উপর কোনো তদন্ত করেছে কি? সে কি খতিয়ে দেখেছে? এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে থেকে যাচ্ছে। নিটের মতো একটি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠা, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এই দুর্নীতির অভিযোগের তীর কিন্তু এনটিএর বিরুদ্ধে। এই দুর্নীতির বিরুদ্ধে যদি তদন্ত করতেই হতো আদালতকে, তাহলে এনটিএর সেক্রেটারিকে চেয়ার করে কেন একটা তদন্ত কমিটি গঠিত হলো? এমন একটা তদন্ত কমিটি গঠিত হলো যেখানে সকল সদস্যই এনটিএরই লোক। যে এনটিএর বিরুদ্ধে অভিযোগ, তারাই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কিভাবে তদন্ত করতে পারে? আদালত কি এটা একবারও ভেবে দেখল না? গ্রেস মার্কস পাওয়া ছাত্রছাত্রীরা আবার পরীক্ষায় বসবেন, কিন্তু তারা কোন প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন? সেই প্রশ্নপত্রের সাথে পুরনো যে নিট পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রের মধ্যে কি ফারাক থাকবে? সেই প্রশ্নপত্র ইচ্ছাকৃতভাবে আরও সহজ করে দেওয়া হবে না, তার গ্যারান্টি কি এনটিএ দিতে পারে? সেই নতুন পরীক্ষার মাধ্যমে এই 1563 জনকে আরও সুযোগ করে দেওয়া হবে না, তার গ্যারান্টিও কি এনটিএ দিতে পারে? এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে ওঠার পরেও সুপ্রিম কোর্ট কি কোনো নির্দেশিকা জারি করেছে, কোনো গাইডলাইন দিয়েছে? দেয়নি। তাহলে কেন দিল না? এটা তো একটি গুরুতর প্রশ্ন। এই 1563 জন যে পরীক্ষা দেবেন, সেই পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে? পূর্বের মূল্যায়নের সাথে তার সম্পর্ক কি থাকবে? কোনো নর্মালাইজেশন প্রসেস আদেও আছে কি? এই প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা বারবার তুলেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের এই প্রশ্নগুলিকে অ্যাড্রেস করা উচিত ছিল নাকি? অভিযোগ কিন্তু শুধু গ্রেস মার্কস নিয়ে ওঠেনি, বহু জায়গায় প্রশ্ন ফাঁসেরও অভিযোগ উঠেছিল। বিহার, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, এই রকম একাধিক রাজ্যে বারবার ছাত্রছাত্রীরা প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছিলেন। বিহার এবং গুজরাটে প্রশ্ন ফাঁস নিয়ে এফআইআর অবধি দায়ের হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের গোটা রায়ে প্রশ্ন ফাঁস বিষয়ে কোনো কথা এলো না। প্রয়োজন ছিল এনটিএর যারা যারা এই প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়েছেন তাদের কাউন্সেলিং প্রক্রিয়া থেকে বাইরে রাখা। সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে দৃষ্টিপাত করল না। এছাড়াও সুপ্রিম কোর্ট 1563 জনকে আবার নিট পরীক্ষায় বসতে দেওয়ার মাধ্যমে অন্তত এটা বুঝিয়ে দিয়েছে যে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, এই দুর্নীতি কোনো খুচরো দুর্নীতি নয়, এটি একটি সিস্টেমেটিক ফ্রড। শুধু আমরা না,
সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত কোচিং সেন্টার এবং শিক্ষক শিক্ষিকারাও বুঝতে পারছেন। যখন সবাই একযোগে এই কথা বলছেন, তখন সুপ্রিম কোর্ট কেন কাউন্সেলিং প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল না? কাউন্সেলিং প্রক্রিয়া যদি জারি থাকে, তাহলে তো বহু অযোগ্য ছাত্রছাত্রী ভর্তি হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেক্ষেত্রে বহু যোগ্য প্রার্থীরা তারা কিন্তু বঞ্চিত হবেন। ফলত খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে এই গোটা দুর্নীতির খুব দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করার পরই কাউন্সেলিং প্রক্রিয়া চালু করা উচিত ছিল। ভবিষ্যতে তদন্তে যদি এই দুর্নীতির বিস্তার ধরা পড়ে, তাহলে কিন্তু এই গোটা কাউন্সেলিং প্রসেস তখনও বাতিল করতে হবে। ফলে কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ না দেওয়া, এটি কিন্তু একটি বড় সমস্যা হিসেবে পরবর্তীকালে দেখা দেবে। সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং রাস্তার আন্দোলন সকলেই কিন্তু মনে করছেন এই বিশাল দুর্নীতির বিরুদ্ধে একমাত্র রিনিটি সব থেকে সুইটেবল অপশান। সামাজিক ন্যায়ের কথা মাথায় রেখে আদালতের এই রিনিটের অপশানটি খতিয়ে দেখা উচিত ছিল বলে আমরা মনে করি। এনটিএ কিন্তু যুক্তি দিচ্ছে রিনিট নেওয়ার মতো পরিকাঠামো তাদের নেই। তারা রিনিটের দাবিকে আদালতেও জোরের সাথে বিরোধিতা করছে। এনটিএর এই অবস্থান কিন্তু তাদের দুর্বলতা এবং দুর্নীতির প্রতি আপোষকামিতাকেই দেখায়। ফলত আদালতের এই বিষয়টিকে অনেক গভীরে ভেবে দেখা উচিত ছিল। এই প্রশ্নগুলো শুধু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তাই নয়, আমরা যখন বিভিন্ন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বারবার একই প্রশ্ন আমাদের কাছে রেখেছেন। আগামী 8ই জুলাই সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করেছে। আমাদের সবার চোখ থাকবে 7ই জুলাই সুপ্রিম কোর্টের দিকে। স্বাগত চক্রবর্তী, জনতা স্পিক্স।